এই ছাত্রদের নতুন আত্মপ্রকাশকে আপনাদের দলের পক্ষ থেকে আমরা দেখেছি যে ২ জন প্রতিনিধি কাল সেখানে আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে গিয়েছিল। এবং তাদের একজন বলছেন যে তারা আদর্শ বুঝতে পারেননি তাদের কথাবার্তা শুনে। তো আপনার বক্তব্য কি? আপনার কি আ এই দলকে আরেকটি হচ্ছে যে এই দল কি আসলে বিএনপিকে চ্যালেঞ্জ করে রাজনীতিতে আসছে? বিএনপির ভোট ভাগাভাগি করার জন্য রাজনীতিতে আসছে সামনে? এটিকে এই প্রশ্নটি আছে। এর প্রশ্নের জবাবটিও আপনি একটু দেবেন। ধন্যবাদ। বিজ্ঞ সঞ্চালক আজম ভাই, আমার সাথে বিজ্ঞ ২ জন আইনজীবী আছেন এবং আপনার স্টুডিও সহ আপনার যারা আমাদের সাথে সম্পৃক্ত আছে, আমি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আহলান সাহলান মাহে রমজান। আহলান সাহলান মাহে রমজান। জি। আমি শুভেচ্ছা জানাচ্ছি মিলেনিয়াম টিভির অগণিত দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যারা আছেন সকলকে। আজকে একটি সুন্দর প্রশ্নই আজম ভাই আপনি নিয়ে এসছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর গঠিত বিএনপির আমি একজন নগণ্য কর্মী। এই রাষ্ট্রে প্রথম বহুদলীয় গণতন্ত্র শুরু করেছিলেন যিনি, সেই দলটায় আমি করি। আমি স্বাগত জানাই নতুন দলকে এবং তাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সেটাও আমি কামনা করি। আজকে যে প্রশ্নটা নিয়ে এসছেন সেখানে আমাদের কথা বলতে হচ্ছে। এটা দল গঠনেই একটা জগা খিচুড়ি ভাব আছে। এখানে বাম আছে, এখানে ডান আছে, এখানে ধর্মীয়রা আছে। সবাইকে মিলিয়ে একটা ককটেল পার্টি। বিভিন্ন মতবাদের লোক এখানে এসেছেন। যেরকম যারা সমন্বয়ক তারা এই কমিটির সদস্য নেতা, যারা বৈষম্য বিরোধী ছাত্র, ক্যামোফ্লাইজ ছাত্রলীগ, কি সুন্দর ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন, সবকিছু মিলে একটি ভালো উপাদান আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা অপেক্ষা করব তারা এটাকে নিয়ে কতটুকু এগিয়ে যেতে পারে। বিএনপির ভোট নষ্ট করার জন্য একসময় জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিল। তারাও এই দেশ শাসন করেছে দীর্ঘকাল। তাই বলে বিএনপি থেমে থাকে নাই, আর বিএনপিও নিশ্চিহ্ন হয়ে যায়নি। একটা দল হলেই বিএনপির ভোট ব্যাংকে হাত দিয়ে দিবে বা বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবে, যেটা 17 বছর শেখ হাসিনা নিজেও পারেন নাই। আজকে দেখেন তাদের দুটা বক্তব্য এসছে এখানে। যে কথাটা তারেক ভাই বলার চেষ্টা করেছে, আরিফ ভাই বলছে, তাদের দুটা যে বক্তব্য, একটা বক্তব্য হলো তাদের শীর্ষ নেতা যিনি প্রধান, তিনি নিজে বলেছেন ভারত পাকিস্তান নয়, বাংলাদেশের আদলে এই দল গড়ে উঠবে। তাইলে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আর এই বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান, মোটামুটি এখানে আর কোনো পার্থক্য নাই। কারণ একটি উদ্বোধনী অনুষ্ঠান বা তাদের জন্মলগ্নের অনুষ্ঠান, শুরু অনুষ্ঠানে সেখানে তারা দাওয়াত করেছেন বিদেশি মেহমান থেকে। বাংলাদেশে বর্তমানে যারা রাজনৈতিক দল আছে তাদের সকল, সেখানে বিভিন্ন মতবাদের লোক আছে। তাদের সামনে এই ধরনের বক্তব্য উপস্থাপন করে তাদের দলের শীর্ষ নেতা যে অশিষ্টাচার বিষয়টা উপস্থাপন করেছে বলেই আমার কাছে মনে হয়। কোনটাকে অশিষ্টাচার বলছেন আপনি? আপনি দাওয়াত দিয়ে মেহমান নিয়ে আসবেন, সেখানে আপনি ভারতপন্থী বলবেন, পাকিস্তানপন্থী বলবেন, বিভিন্ন পন্থী সবকিছু শেষ করে দিবেন। তো বিভিন্ন মতবাদের লোক তো এখানে আছে। যেমন জামাতের প্রতিনিধি ছিল, বিএনপির প্রতিনিধি ছিল, এখানে দেখলাম বাম দলের প্রতিনিধিরা ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা ছিল। তাহলে আপনি সেভাবে
কথাটা এভাবে না আইনাও তো বলতে পারতেন না, শিষ্টাচার এটা তো রক্ষা করে। আপনাদের বাম বা আমাদের কাউকে বলেনি। তারা কি কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী? নিজের গায়ে কেন আপনারা নিচ্ছেন? আমরা পন্থী আর পাকিস্তানপন্থী। আরে পাকিস্তানপন্থী তো আর আমরা না। পাকিস্তানপন্থী তো তারা নিজেরা। কারণ তারা নিজেরাই তো তাদের যে সরকার এখন গঠিত হয়েছে, ইন্টিরিয়াম গভর্নমেন্ট, তারা নিজেরাই তো বলে যে তারা পাকিস্তানপন্থী। তারা পাকিস্তানের লগে বাণিজ্য করবে, জাহাজ আনবে, বিভিন্ন কিছু করবে। এটা তারা নিজেরাই ঘোষিত পাকিস্তানপন্থী। এখানে আমাদের কোনো অসুবিধা নাই তো। আমার অসুবিধার কথা বলি না, আমি শিষ্টাচারের কথাটা বলছি। তারা বলছে সেকেন্ড রিপাবলিক করবে। তো ভালো, সেকেন্ড রিপাবলিক করেন, একটা রাষ্ট্র বানান, একটা পতাকা বানান, একটা ভূখণ্ড তৈরি করেন। সেকেন্ড রিপাবলিক অর্থ কি? রিপাবলিক অর্থ কি? ওনারা তো সবাই সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে এই ছেলেরা বেরিয়ে আসছে, তাদের তো জ্ঞান থাকা উচিত যে সেকেন্ড রিপাবলিক অর্থ কি। তো রিপাবলিক ঘোষণা করবেন, প্রথমেই তো শুরু করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আপনি তো প্রথমেই গলত। আপনি সেকেন্ড রিপাবলিক করবেন, সংবিধান ছুড়ে দিবেন, রাখবেন না। তা আপনি তো প্রথমে সোনার বাংলা আমার সোনার বাংলা গান দিয়ে শুরু করলেন আপনার পদযাত্রা শুরুটা। এগুলি হলো রেটরিক কথাবার্তা। এইভাবে কথা বলে একটা রাজনৈতিক দল চলতে পারে না। আপনারা সকল রাষ্ট্রদূতদেরকে দাওয়াত দিলেন, ভালো। সেখানে ওই ভ্যাটিকান সিটির 500 জন লোকের একটা দেশ, ওই রাষ্ট্রদূত আসছে আপনাদের এখানে। আপনাদের তো হিসাব করতে হবে। আর যাদের অন্য ওযু অন্য ছিল না, রাষ্ট্রদূতেরা কি যায়নি? মানে না গেলে কেন যায়নি বলে আপনি মনে করেন? আমার কাছে আপনার ব্যাপার হলো, আমার কাছে মনে হলো যারা অজু করা ছিল, যেরকম আমাদের দলের 2 জন গেছে, যাদের অজু করা ছিল তারা ওইখানে উপস্থিত। যারা অজু করতে পারে নাই তারা জানে, যেরকম মনে করেন জামাতার আমির শফিকুর রহমান যায় নাই, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যায় নাই, মনে হয় তাদের অজু ছিল না। কারণ এটা তো পাক এবং পুত পবিত্র একটা সংগঠন, বুঝেন না? এখানে যাইতে হলে তো সেভাবে যেতে হবে। তো অনেকে হয়তো বা ওইভাবে প্রিপারেশন নিতে পারে নাই, প্রিপারেড হতে পারে না বলে যায় নাই বলে আমার কাছে মনে হয়। আজকে একটা প্রশ্ন উঠেছে, দেখেন, তাদেরই পূর্বসূরি এই যিনি কোটা আন্দোলনের শুরু করেছিলেন, নূরুল নূর নিজেই প্রশ্ন করেছে যে সরকারের ডিসিরা গাড়ি রিকুইজিশন করে এই জনসভায় লোক আনার জন্য গাড়ি রিকুইজিশন করেছে। আজকে দেখেন একটা কাকতালীয় ব্যাপার, কারণ মজার ব্যাপার এলো একেবারে সেই আমার কাছে, যাক সো সরি। এখন মনে হয় আজকে যে প্রেস সচিব শফিকুর রহমান দিল্লি স্টার, উনি এসে আজকে কি বলল যে ওই ডিসির কাছে ওই ওই ছেলেপেলেরা গাড়ি চাইছিল, সেহেতু সে এটা তাদেরকে দিয়েছে, আমি জানি না এটা কি জন্য দিয়েছে ইত্যাদি। তাহলে তো স্বীকার করলেন তো, তাহলে কি হলো? আজকে আমাদের কাছে প্রতীয়মান হয়, বিভিন্ন মানে জায়গায় প্রশ্ন উঠছে। এটা একটা কিংস পার্টি হতে যাচ্ছে বলছেন আপনি? আমি কিংস পার্টি পর্যন্ত আসি না, এখান থেকে শুরু করি যে আচ্ছা। আজকে আমাদের কাছে কি প্রতীয়মান হচ্ছে। লক্ষ লক্ষ লোক মানিক মেয়ে এভিনিউতে এসেছে, তারা সরকারি যানবাহন পোল থেকে যানবাহন পেয়েছে এসেছে, এমন না, লক্ষ ধরনের লক্ষ একটা কি আদৌ প্রস্তাবিত। হয়েছে? এটার সংখ্যাটা কি লক্ষ লক্ষ? এটাও নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে তাদের কমপক্ষে 3 লক্ষ ছাত্রদের জমায়েত করার কথা ছিল, কিন্তু আসলে কতজন হয়েছে সেটা নিয়েও নানা রকম আলোচনা হচ্ছে। আপনি কিভাবে দেখেন যে তারা প্রাথমিকভাবে সফল কিনা? না, তাদের ভাষায় তারা সফল। এখন তাদের কথা হলো যে আমরাও তো এরকম করছি। দেখেন ভাই, আজম ভাই, আপনারা একটা কথা বলি আমি, আমার দেশে একসময় আমরা যখন ঢাকায় রাজনীতি করতাম, তখন আদমজি চটকল থেকে শ্রমিকদেরকে ভাড়া করে নিয়ে যেতাম। আমার এই অঞ্চলে চনপাড়া করে একটা বস্তি আছে, এই বস্তির থেকে আমরা লোক নিয়ে যেতাম, জনসভা ফুল করতাম। তো ওনারাও সারা দেশ থেকে এইভাবে ফিকুইজিশন করে লোকজন নিয়ে আসলে মানিক এভিনিউতে কিছু লোক তো হবেই। আমি সে প্রশ্নে যাচ্ছি না। প্রশ্নটা হলো এখানে সবচেয়ে হলো ফিনান্সিয়াল, যিনি দলের প্রধান, উনি 10,000 টাকা ওনার অ্যাকাউন্টে আছে, উনি ঘোষণা দিয়েছেন, স্বচ্ছতা প্রমাণ করেছেন। ওনাকে যদি আমি প্রশ্ন করি, মিস্টার নাহিদ, এই মানিক মিয়া এভিনিউতে যত অ্যারেঞ্জমেন্ট ছিল জি। বা করেছেন, 10,000 টাকার একজন অ্যাকাউন্ট হোল্ডারের পক্ষে এই অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব কিনা? উনি ওনার না, স্বচ্ছতা কিভাবে প্রমাণ করবে?
রবি ভাই আসবো আমরা আপনার কাছে। ইমরান এইচ হ্যাঁ, ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা এটা ভ্যালিড প্রশ্ন যে আসলে টাকা আসলো কোত্থেকে। না 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 কিন্তু না এটা মূল নেতা না না কর্মীরা আপনি চাঁদা স্বচ্ছতার দিয়ে কথা বলবেন। তৃণমূল না না পর্যায়ে সবাই ভোটিং পার্টি চাঁদাবাজি এই করে। ধরনের আয়োজন করতে পারে তো নাকি? আমি বলি আপনি ঢালাও ভাবে বলবেন সবাই চাঁদাবাজি করে, লুটপাট করে। 53 বছর রাজনীতিবিদরা কিছুই করতে পারে নাই। তাদের দুর্নীতি, তাদের অনিয়মের কারণে রাষ্ট্র আজকে এই অবস্থায়। আপনি যখন এই কথা বলবেন তখন তো আপনার স্বচ্ছতা প্রমাণ দিতে হবে। এখন আমার বাবায় ওয়াইন খায়, মদ খায়। আপনারা সবালে মাতাল বললেও আমি তো আমার বাবাকে মাতাল বলতে পারবো না। বাবাই বলতে হবে নাকি? হুম, হুম। তা আপনি নিজে যদি মনে করেন যে না, আমরা 53 বছর রাজনীতিবিদরা সবাই মাতাল। কিন্তু আমরা আপনার বাবা। আপনি আমাকে বাবাই বলতে হবে, মাতাল বলতে পারবেন না। আপনার নিজের স্বচ্ছতা নাই। ইমরান এইচ সরকারকে আমরা দেখেছি। কারা তাকে ফাইন্ডিং করেছে তাদেরকে দেখেছি। আপনাকে কারা ফাইন্ডিং করছে তাদেরকেও আমরা চিনি। এই অনিয়ম দিয়ে যে যা শুরু হয় তার শেষ ভালো হতে পারে না। জি, রবি ভাই আবারও ধন্যবাদ আসবো আলম ভাই। আপনাকে।